ভোরে আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে পূর্ণ শক্তির একাদশ নিয়ে নামছে আজ আলবিসেলেস্তে। বড় জয়ের আশা সমর্থকদের। শেষ ১৬তে স্পেনকে পেল পর্তুগাল। ডেঙ্গু চোখ রাঙালেও নেই সচেতনতা। বাসাবাড়ির ছাদ যেন এডিসের প্রজনন কেন্দ্র। নিধন অভিযানেও ঢিলেভাব। পুরনো কীটনাশক কাজ না করায় আনা হচ্ছে নতুন ঔষধ। এলপিজির দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে কার্যকর হলেও কমলেই নানা অজুহাত ব্যবসায়ীদের। বিক্রি হচ্ছে নির্ধারিত দরের চেয়ে 2 থেকে 300 টাকা বেশিতে। নতুন চালানের অপেক্ষা। 5 থেকে 7টা মতো মারছে বড় অস্ত্র। টেকনাফে আবারও বাসাবাড়ি কেঁপে উঠছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কাঁপছে কক্সবাজার সীমান্ত। আতঙ্কে স্থানীয়রা। নতুন করে রোহিঙ্গা ঢলের শঙ্কা না থাকলেও সতর্ক বিজিবি, কোস্টগার্ড। আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় মানুষের ঢল। কাল জানাজায় অংশ নেবেন বিশ্ব নেতারা। 6 দিনের কর্মসূচি শেষে 9 জুলাই দাফন। সময় সংবাদের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। হারলেই বিদায় এমন সমীকরণের ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনা দলের নানা গুঞ্জন নিয়েও। তবে প্রতিপক্ষকে কোনোভাবেই হালকা করে দেখছে না আলবিসেলেস্তেরা। অন্যদিকে আর্জেন্টিনার কাছে আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে কেপ ভার্দে। মায়ামি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর রাত 4টায়। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। গ্রুপ পর্বে শতভাগ জয় নকআউটে পা রেখেছে আর্জেন্টিনা। এবার তাদের সামনে এই বিশ্বকাপের চমক কেপ ভার্দে। টানা জয় পেলেও সমালোচনাও কম হচ্ছে না আর্জেন্টিনা দলকে নিয়ে। ফিফা বাড়তি সুবিধা দিচ্ছে মেসির দলকে, চলছে এমন আলোচনা। তবে সোশ্যাল মিডিয়ার ট্রল কিংবা গুঞ্জন কোনো কিছুই স্পর্শ করছে না আর্জেন্টিনা দলকে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখি না, আর আপনি যদি এটা না দেখেন তাহলে চারদিকে কি হচ্ছে তা জানবেনও না। আজকাল যে কেউ যা খুশি পোস্ট করতে পারে, এসবকে কোনো গুরুত্ব দেওয়ারই প্রয়োজন দেখছি না। স্রেফ এগুলোকে উপেক্ষা করি। আর্জেন্টিনা দলের সব পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে বরাবরের মতো একজনই লিওনেল মেসি। ফরওয়ার্ডদের গোল খরা নিয়ে সমালোচনা থাকলেও কোচ আস্থা রাখছেন এলএম10-এর ওপরই। কেপ ভার্দে ভাগ্যের জোরে এখানে আসেনি। সৌদি আরবের বিপক্ষে ওদের জেতা উচিত ছিল। ওদের রক্ষণভাগ দারুণ, কাউন্টার অ্যাটাকে ওরা খুবই কার্যকর। আমরা ওদের সর্বোচ্চ সম্মান জানিয়ে মাঠে নামবো। কেপ ভার্দের বিপক্ষে পুরো ফিট স্কোয়াড পাচ্ছেন স্কালোনি। নিয়মিত একাদশে ফিরবেন মেসি। তবে মায়ামির তীব্র গরম আর আর্দ্র আবহাওয়া কিছুটা অস্বস্তির কারণ হতে পারে আর্জেন্টিনার জন্য। দল ভালো অবস্থানে আছে। নকআউটের মঞ্চে এখন আর ভুল করার কোনো সুযোগ নেই। তবে আমরা দারুণ ফর্মে থেকেই মাঠে নামছি। এই ম্যাচটিও মোটেও সহজ হবে না। অন্যদিকে কেপ ভার্দে চায় নতুন ইতিহাস লিখতে। ধর্ষণ কাণ্ডে দলের অধিনায়ক নিয়ে তুমুল সমালোচনা হলেও আপাতত মাঠেই পূর্ণ মনোযোগ দলটার। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচে পা হরকালেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তাই আর্জেন্টিনা দল কোনো ভুল করতে চায় না কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে। লিওনেল মেসি দারুণ খেলছেন, পুরো দল আত্মবিশ্বাসী। সবার প্রত্যাশা কেপ ভার্দের বিপক্ষে প্রত্যাশিত জয় নিয়ে রাউন্ড অফ 16-এ পা রাখবে আর্জেন্টিনা ফুটবল দল। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। চমক দেখানো কেপ ভার্দের বিপক্ষে সহজ জয়ের অপেক্ষায় দেশের আর্জেন্টিনার সমর্থকরা। আসলে স্পেন উরুগুয়েকে লো ব্লকে আটকে দিলেও দলে মেসি থাকায় নির্ভর তারা। শেষ 16 নয়, দল নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকায় ভাবছেন সেমিফাইনাল নিয়েও। রাউন্ড অফ 32 ম্যাচে রাতে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যেই নকআউট পর্বে জার্মানি, নেদারল্যান্ডস বাদ পড়ে জন্ম দিয়েছে অঘটনের। আটকে যাবে না তো আলবিসেলেস্তেরা? প্রশ্নটা আসছে কেপ ভার্দের লো ব্লক কৌশলের কারণে। তবে বর্তমান চ্যাম্পিয়নদের সমর্থকেরা থোড়াই কেয়ার করেন এমন বাধার। আজকের ম্যাচে হয়তো একটা পেনাল্টি পাইতে পারে, পেনাল্টিতে মেসি স্কোর করবে, হয়তো আরেকটা হইতে পারে, মানে গেস করা যায় দুইটা হবে মেসির গোল। আজকে যত কেপে ভার্দে লো ব্লক টিম খেলুক না কেন, লো ব্লক হিসেবে খেলুক না কেন, অথবা যারা বাস পার্ক খেলুক, অথবা হারাম বল খেলুক, যাই খেলুক না কেন, আজকে অবশ্যই আর্জেন্টিনা 2-1 বা 2-0 গোলে জিতবে অবশ্যই। দলে আছেন আসরে ইতোমধ্যেই 6 গোল করা লিওনেল মেসি। পায়ের ভেলকি দেখাবেন আজও, এমনটাই বিশ্বাস। মেসি যেখানে আছে এইখানে মনে হলো কার আর কোনো চান্স নাই। আর্জেন্টিনার মেসি সবসময় গোল করুক, সবসময় হ্যাটট্রিকে থাক, সবসময় বিশ্বের শীর্ষে থাক। বস মানে তুই বস,
বস ওটার লগে লগেই গোল মিস বা গোল মিস হইতো না। মেসি যে তার গোলের ধারাবাহিকতা সেটা অব্যাহত রাখবে এবং এমবাপ্পের যে গোল সমান হয়েছে সেটা সে টপকে যাবে। এদিকে মেসি ছাড়া দলটি অচল এমন সমালোচনার জবাব জর্ডানের বিপক্ষে দিয়েছে দলটি। সঙ্গে নির্ভর করেছে সমর্থকদেরও। তাতে কেপ ভার্দে নিয়ে ভাবতেই নারাজ তারা। আর পরের 2 রাউন্ডেও সম্ভাব্য সহজ প্রতিপক্ষ হওয়ায় ভাবছেন সেমিফাইনাল নিয়ে। কেপ ভার্দে কিভাবে জিতবে, কোনোভাবেই সম্ভব না। মেসির কাছে তো ওরা কোনোভাবেই পারতে পারবে না। কেপ ভার্দে দেখা যাবে যে প্রথম দিকে স্কোর করবে, দেন তারা বেশি ডিফেন্সিভ খেলা ট্রাই করবে, তখনই তারা আর কি গোল খাবে। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকদেরও ওই একই চাওয়া। বাধা পাড়ি দিয়ে আর্জেন্টিনার সঙ্গে সেমিফাইনালে খেলতে চায়, লক্ষ্যটা সকল সমালোচনার জবাব দেওয়া। খুব করে চাই যে আর্জেন্টিনা ব্রাজিল হোক এবং আসলে মানে সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। আমি তো ব্রাজিলের সাপোর্টার, তবে আমি চাই যে আর্জেন্টিনা জিতুক এবং আর্জেন্টিনা এবং ব্রাজিল ফাইনাল খেলুক। পুরো ফুটবল বিশ্বই অপেক্ষায় সেই মহেন্দ্রক্ষণের সাক্ষী হওয়ায়। তবে তার আগে আজ আলবিসেলেস্তেদের ভাঙতে হবে কেপ ভার্দের বাধা। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু চোখ রাঙালেও নেই সচেতনতা। বাসাবাড়ির ছাদ যেন এডিসের প্রজনন কেন্দ্র। মাঠ পর্যায়ে মশক নিধন কার্যক্রমেও আছে ঢিলে ভাব। এডিস নিধনে ওষুধের মান নিয়ে প্রশ্ন ঢাকার 2 সিটির বাসিন্দাদের। বিশেষজ্ঞরা বলছেন শুধু রাসায়নিকের ধোঁয়া ছিটিয়ে সম্ভব নয় এই মশা নির্মূল করা, দরকার কীটনাশকের পরীক্ষা। আর স্বাস্থ্যমন্ত্রী জানান লার্ভা ধ্বংসে 1 সপ্তাহের মধ্যে আনা হবে উচ্চমাত্রার ট্যাবলেট। খলিলুর রহমান ও জাকারিয়া জয়ের ছবিতে মনির হোসেনের রিপোর্ট। মশা তাড়ানোর এই যজ্ঞ প্রায় সারা বছরই দেখা যায় রাজধানী জুড়ে, কিন্তু ডেঙ্গুর চোখ রাঙানির কাছে এই যজ্ঞের ফলাফল শূন্য। অর্থাৎ মশা মারতে কামান দাগার আয়োজন থাকলেও বাস্তবে নেই কার্যকারিতা। মৌসুমের শুরু থেকেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়তে থাকে, ঝরে প্রাণও। এবছরও তার ব্যতিক্রম নয়। রাজধানীর 2 সিটির বিভিন্ন এলাকায় মশা নিধনের কার্যক্রম দৃশ্যমান। মিরপুর, মোহাম্মদপুর, মুগদা, যাত্রাবাড়ি সহ মশা অধ্যুষিত এলাকাগুলোতে স্প্রে করা হলেও তার মান নিয়ে আছে বাসিন্দাদের অভিযোগ। আবার কোনো এলাকায় ফগিং না করারও অভিযোগ পাওয়া গেছে। সিটি কর্পোরেশনে যাচ্ছি, আসতেছি, বলতেছি, যাবে, লোক পাঠাবে, ওষুধ দিবে, আজ পর্যন্ত কোনো রকম আমরা পাচ্ছি না। ডেঙ্গু রোগের এখানে উপদ্রব এতটাই বেশি যে আপনার দেখা গেছে প্রায় বিল্ডিংয়ে কেউ না কেউ ডেঙ্গুতে আক্রান্ত। সুন্দর করে এখানে দাঁড়াইতে পারবেন না মশার জন্য। আছে উল্টো চিত্র। নিজ আঙিনা পরিষ্কার সহ বাসিন্দাদের অবহেলার বিষয়টিও নজরে আসে সময় সংবাদের। এডিসের লার্ভা দেখা যায় বিভিন্ন ভবনের ছাদ ও নির্মাণাধীন ভবনের জমে থাকা পানিতে। এ বিষয়ে নেই কোনো সদুত্তর। বিশেষজ্ঞরা বলছেন লার্ভা রেজিস্ট্যান্স করেছে বিভিন্ন এলাকায়, তাই শুধু রাসায়নিক ছিটিয়ে মশা নিধন সম্ভব নয়। কীটনাশকগুলো পরীক্ষা করে ব্যবস্থা নেয়ার পরামর্শ তাদের। সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটিস তারা কিছু রাসায়নিক ধোঁয়া ছিটাচ্ছে। এটাতে মশা নিয়ন্ত্রণ আগেও হয়নি, এখনও হচ্ছে না। রাসায়নিকগুলো, কীটনাশকগুলো আমাদের পরীক্ষা করে যেখানে রেজিস্ট্যান্স হয়েছে সেখান থেকে সরিয়ে যেখানে রেজিস্ট্যান্স বা প্রতিরোধ ক্ষমতা মশা অর্জন করেনি সে সমস্ত এলাকায় এই কীটনাশকগুলো পাঠানো উচিত। আর স্বাস্থ্যমন্ত্রী জানান রাসায়নিক দিয়ে যেসব লার্ভা ধ্বংস করা সম্ভব না সেসব লার্ভা ধ্বংসে 1 সপ্তাহের মধ্যে আনা হবে উচ্চমাত্রার ট্যাবলেট। ফ্লাইং মশাগুলি মারা আমাদের সহজ, বাট লার্ভা যেগুলি পানিতে হয় এগুলিতে স্প্রে করলে থাকে না, স্প্রেতে ডাইলিউট হয়ে যায়। সেখানে একটা ট্যাবলেট বের হয়েছে, স্প্রে করতে হয়। ট্যাবলেটগুলো আগামী 7 দিনের ভিতরে আমরা জোগাড় করতেছি মারার জন্য। ডেঙ্গু প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে স্বেচ্ছাসেবক নিয়োগ করে সমন্বিত কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। এটি একটি নির্মাণাধীন ভবনের বেসমেন্ট। এই ভবনটি এখনো মানুষের বসবাসের উপযুক্ত না হলেও এটি হয়ে রয়েছে এডিস মশার আদর্শ স্থান। ডেঙ্গু নিয়ন্ত্রণে অর্থাৎ এডিস মশা নিধনে সরকারের নানা পদক্ষেপ নিয়ে প্রশ্ন থাকলেও প্রশ্ন আছে সাধারণ নাগরিকদের এমন সব সচেতনতা নিয়েও। বিশেষজ্ঞরা বলছেন কোনো এক পক্ষের সম্ভব নয় একা ডেঙ্গু নিয়ন্ত্রণ করা। এডিস মশা নিধনে তাই সব পক্ষের সমান অংশগ্রহণ দরকার বলে মনে করেন তারা। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গুর লার্ভা ধ্বংসে পুরনো কীটনাশক কাজ না করায় নতুন ওষুধ আনা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীদের বাসায় গিয়ে তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে এডিস নিধনে বনানীতে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে কথা বলেন প্রশাসক।
একটা ওষুধ মেডিসিন যদি বারবার প্রয়োগ করা হয় হয়তো সেই মশার সাথে সেই ওষুধের রেজিস্ট্যান্টটা হয়ে যায় বিধায় আমরা কিন্তু 2 রকমের সকাল এবং বিকালবেলা তাকে অ্যাবনর্মাল রাখার জন্য এটা করে যাচ্ছি। ওষুধ যে আমরা ব্যবহার করছি ম্যালাথিয়ন সহ লার্ভাসাইডের ওষুধ, আমরা এর পাশাপাশি অন্য একটা ওষুধকে আমরা আনার জন্য চেষ্টা চালাচ্ছি, সেটাকে নিয়ে ল্যাব পরীক্ষার মাধ্যমে সেটা আমাদের একটা বোর্ড থাকে, মিটিং হয়, সিদ্ধান্তের পরে সেটাকে আমরা করব। দেশে হামা উপসর্গে গত 24 ঘন্টায় আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে 1107 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 5 শিশুর প্রত্যেকেই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত 15 মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে 729 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে 93 জন, আর বাকি 636 জন মারা গেছে হামের তীব্র উপসর্গ নিয়ে। এলপি গ্যাসের দাম কমায় জনমনে স্বস্তি ফিরলেও এখনও সব জায়গায় মিলছে না সরকার নির্ধারিত দামে। 1528 টাকার গ্যাসের দাম কোথাও কোথাও হাঁকা হচ্ছে 1600 থেকে 1800 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন, নতুন নির্ধারিত দামের চালান এখনও না আসা এবং গ্রাহকের বাসায় পাঠানোর ডেলিভারি চার্জ সহ নানা কারণে বাড়তি দাম রাখতে হচ্ছে। সেলিম আহমেদের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। এলপি গ্যাসের দাম কমানোর প্রভাব কতটা পড়লো বাজারে তা জানতে কথা হচ্ছিল রাজধানীর বসিলার বাসিন্দা আমিরুল ইসলামের সঙ্গে। সরকার নির্ধারিত করছে কিন্তু এখন আমরা পাইতেছি না। আমি কিন্তু এখন গ্যাসের জন্য ঘুরতেছি। আমার বসুন্ধরাটা দরকার, এখন বসুন্ধরাটা মনে হয় 1850 টাকার নিচে দিতেছে না। আমিরুলের মন্তব্যের সূত্র ধরে তাকে নিয়েই যাওয়া হলো দোকানে, যেখানে হাঁকা হচ্ছিল বাড়তি দাম। বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেল অভিযোগের সত্যতা। আমাকে দাম বলছি 1850 টাকা, আমি বলছি 1800 রাখতে পারবো। ডিলার যারা কাছে নেই ওরা আমাদেরকে এখন ওই দামে পাইনি। এখন আমরা 12 কেজি সিলিন্ডারের দাম টানা 2 দফা 599 টাকা বাড়ানোর পর 2 দফায় কমানো হয় 412 টাকা। বৃহস্পতিবার নতুন দাম নির্ধারণ করা হয় 1528 টাকা। তবে গ্রাহকরা কিছুটা স্বস্তির কথা চিন্তা করলেও অভিযোগও কম নয়। ভোক্তারা বলছেন, সরকার নির্ধারিত দামের অস্তিত্ব কেবল ঘোষণায়, বাস্তব পরিস্থিতি পুরোই উল্টো। কোনো কিছুর যদি দাম বেড়ে যায় তাহলে রাতারাতি বেড়ে যায়, কিন্তু কোনো কিছু যদি দাম যদি সরকার থেকে কমিয়ে দেয় তাহলে সেটার দাম কমতে অনেক সময় লাগে। আমরা 1528 টাকার প্রতিফলন পাচ্ছি না। সরকারের কোনো সুবিধা, কোনো নিয়ম কানুনই এখানে মানা হয় না। অন্যদিকে নানা কারণ তুলে ধরে দাম বেশি নেওয়ার যৌক্তিকতা প্রমাণের চেষ্টায় খুচরা বিক্রেতারা। যেমন মার্কেট 1528 টাকা, আমরা 1500 টাকার নিচে আমরা কখনোই আমরা বেক্সিমকো আমরা পাবো না। আমাদেরকে বেক্সিমকো সবসময় মার্কেট থেকে 100 টাকা 150 টাকা বেশি কিনতে হয়। আমরা সেক্ষেত্রে আমরা কি করবো? আগে 1750 এরকম বিক্রি করতাম, এখন আর কি যে সরকারের কালকে রেট কমেছে তার জন্য আর কি 1600 বেচতেছে। নিত্য প্রয়োজনীয় এই জ্বালানি পণ্যটির বাজার নিয়ন্ত্রণে প্রশাসনিক নজরদারি আরও বাড়ানোর দাবি গ্রাহকদের। দাম বাড়ানো হলে অপেক্ষা করতে হয় না কোনো ঘোষণার, তবে সরকারিভাবে দাম কমানো হলে সেটি কার্যকরের বেলায় থাকে নানা গড়িমসি, নানা অজুহাত। আর এমন নিয়ন্ত্রণহীনভাবেই চলছে দেশের এলপি গ্যাসের বাজার। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। খাল বাঁচাও কর্মসূচির আওতায় পরিষ্কার করা হচ্ছে গুলশান লেকের আবর্জনা। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও গুলশান সোসাইটির উদ্যোগে ঢাকার বিভিন্ন জলাশয় ও খাল পরিষ্কারের অংশ হিসেবে এই কর্মসূচি চলছে। ফুটস্টেপের 500-র বেশি পরিচ্ছন্নতা কর্মী এতে অংশ নেন। গুলশান বনানী লেক ব্রিজ এলাকায় দুর্গন্ধ থেকে মুক্তি পেতে লেক পরিষ্কারের দাবি দীর্ঘদিনের ছিল। সময় সংবাদে আরও থাকছে, বিদেশ থেকে এনে অনলাইনে বিক্রি হচ্ছে ভয়ঙ্কর মাদক সীসা। ক্রেতা সেজে অধিদপ্তরের অভিযানে 2 ভাই সহ 3 জন ধরা, বাড্ডা বসুন্ধরা থেকে 66 কেজি জব্দ। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। যুদ্ধ বিমান থেকে ওপরে বোমা ও গোলাবর্ষণের শব্দে কেঁপে উঠছে টেকনাফ ও উখিয়া সীমান্ত। এমন পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কায় নাফ নদী ও সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি এবং কোস্টগার্ড। তবে বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি উদ্বেগজনক হলেও অতীতের মতো বড় পরিসরে রোহিঙ্গা টহলের
আশঙ্কা আপাতত কম। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গত ১.৫ বছর ধরে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইনের মংডু ও ভুতিডং শহর আরকান আর্মির নিয়ন্ত্রণে। মংডু ও আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিতে বিমান হামলা শুরু করেছে জান্তা বাহিনী। হামলা মিয়ানমারের ভেতরে হলেও বিস্ফোরণের তীব্রতায় নাপ নদীর এপারের ঘরবাড়িও কেঁপে উঠছে, যা আতঙ্ক ছড়াচ্ছে সীমান্তের বাসিন্দাদের মধ্যে। প্রথমে ৫ থেকে ৭টা মতো মারছে বড় অস্ত্র, তারপর দেখা গেছে কি সরা বন্দুক মারছে, ওইখান থেকে যে লাইটের ফোকাস দেখা গেছে। ৭-৮টা মোটর শেলের শব্দ শুনতে পাই। টেকনাফে আবারও বাসা বাড়ি কেঁপে উঠছে, বিকট আওয়াজ আমরা নদীর এপারেও পাচ্ছি। ওপারে বিস্ফোরণ, গোলাবর্ষণে সীমান্তের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও এপারের পরিস্থিতি স্বাভাবিক। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি ও কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে। অতীতের সংঘাতের প্রভাবে বাংলাদেশকে আশ্রয় দিতে হয়েছে লাখ লাখ রোহিঙ্গাকে। তবে এবার তেমন বড় ধরনের ঢলের আশঙ্কা দেখছেন না অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞরা। তাদের মতে মিয়ানমারের জান্তা ও আরকান আর্মির মধ্যে সংঘর্ষ সীমান্তে আরও কাছাকাছি চলে এলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে। যদি রোহিঙ্গারা এখানে আসার সম্ভাবনা থাকে, সেটার কারণে আগাম তথ্য নিশ্চয়ই সরকারের কাছে থাকতে পারে এবং বিশেষ করে আমাদের যে গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বাহিনীরা আছে সেটার একটা আগাম প্রস্তুতি। কিন্তু সেখানে খুব বেশি মানুষ আসবে বলে আমাদের মনে হয় না। প্রশাসনের দাবি, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি আতঙ্কিত না হতে সীমান্তবাসীকেও আশ্বস্ত করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং আমাদের যে কোস্টে থাকে কোস্টগার্ড, ওরা সতর্ক অবস্থানে ছিল কোনো রকম যেন রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা সতর্ক অবস্থানে আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে শুধু কক্সবাজারের টেকনাফ ও উখিয়া নয়, বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তেও নজরদারি জোরদার করেছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। তরুণদের গবেষণা করে আত্মকর্মসংস্থানের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদরে সোলাইমান আলীর উদ্ভাবিত সোলার প্যানেলের উদ্বোধন করে এই কথা বলেন তিনি। এ সময় সম্পূর্ণভাবে নিজের চেষ্টায় বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রাখা সোলাইমান আলীর প্রশংসাও করেন মন্ত্রী। তাকে প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দেন তিনি। এই সোলার দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে অনেক বেশি সাশ্রয় হবে, অর্থাৎ এখানকার যাবতীয় বিদ্যুতের যে চাহিদা সেটা উনি ওনার নিজের সোলার প্রজেক্ট দিয়েই ওনাদেরকে সম্পূর্ণ করেন। উনি সম্পূর্ণভাবে নিজের চেষ্টায় কিভাবে এই উন্নতি করা যায়, দেশের উন্নতি করা যায়, সেই চেষ্টাটা করেছিলেন, উনি চেষ্টা করেছেন। আমি এই জন্য আমাদের শিক্ষিত ছেলেদেরকে বারবার করে বলি যে নিজেরা কিছু করার চেষ্টা করো। আজকে দেখেন উনি একজন সাধারণ একজন সাইকেলের বেকার মধ্যেও কোথায় কোন জায়গায় নিয়ে এসছেন নিজেকে। আমরা সকলের পক্ষ থেকে তার এই প্রজেক্টটিকে আরও বড় করার, জনগণের কাছে পৌঁছে দেওয়ার ও আরও সাশ্রয়ী করার জন্য চেষ্টা করব। দেশের সাইবার আইনকে সময় উপযোগী ও আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে। এ লক্ষ্যে আইনজীবীদের কাছ থেকে সরকার দ্রুত মতামত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে সুপ্রিম কোর্টে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও দেশের গণমাধ্যমের সেই আয়না এখন নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান জানান তিনি বলেন, কোনো ঐতিহাসিক ঘটনার পক্ষে বা বিপক্ষে বয়ান তৈরি করতে গিয়ে কেউ যদি প্রচলিত আইন লঙ্ঘন করেন তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেশের সাইবার লকে নিয়ে কাজ করতে শুরু করেছি। প্রয়োজনীয় আইনি সংস্কার এবং রূপান্তর প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য করে এটাকে অ্যাপ্লিকেবল করা, এটাকে ডুয়েবল করা, এটাকে ওয়ার্কেবল করা, এর জন্য যে পরামর্শগুলি সেগুলি আপনাদের কাছ থেকে নেয়ার জন্য আমরা আপনাদের দ্বারস্থ হব। যে কোনো গণমাধ্যম, বিশেষ করে আইন অঙ্গনে যারা কাজ করেন তাদের জন্য বিনীত আহ্বান থাকলো, বস্তুনিষ্ঠতাই হচ্ছে গণমাধ্যমের একমাত্র মানদণ্ড। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান।
সাংগঠনিক সফরের অংশ হিসেবে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, দেশের 1 ইঞ্চি জায়গা ছাড় দেওয়া হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষ বিজেপির পাশে থাকবে। এ সময় মাদক নিয়ন্ত্রণ বিল প্রসঙ্গে তিনি বলেন, নিয়ন্ত্রণ নয়, মাদককে নির্মূল করতে হবে। দেশ আমাদের যেহেতু সবার, 1 ইঞ্চি জায়গা কেন, একটা বালুর উপরে কাউকে পা রাখতে দেব না ইনশাআল্লাহ। এই জায়গায় আমাদের বিজিবির পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে আমরা ওখানে দাঁড়ায় যাব। এদেশ আমার দেশ, আমাকে আমার দেশ রক্ষা করতে হবে। এর স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। ইরান থেকে যমজ 2 ভাই শিখেন সীসা ব্যবসা। দেশে ফিরে কখনো আন্তর্জাতিক কুরিয়ার, আবার কখনো বাহকের মাধ্যমে আনতেন সীসা। পরে অনলাইনে বিক্রি করতেন তারা। ক্রেতা সেজে 2 ভাই সহ 3 জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজধানীর বাড্ডা ও বসুন্ধরায় অভিযান চালিয়ে 66 কেজি সীসা জব্দ করা হয়েছে। অনলাইনে সীসা বিক্রি করছে এমন তথ্যে ক্রেতা সেজে 1 কেজি সীসা অর্ডার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসিসির গোয়েন্দা দল। ডেলিভারি দিতে আসলে গ্রেফতার করা হয় সেই বাহককে। তাকে নিয়ে অভিযান হয় বাড্ডা ও বসুন্ধরায়। সন্ধান মেলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সীসা চালানের। জব্দ করা হয় প্রায় 66 কেজি সীসা, 41টি হুক্কা ও 40 কেজি কয়লা। গ্রেফতার করা হয় যমজ ভাই মেহেদাত শরীফি ও আহমেদ শরীফিকে। শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসিসি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, এই 2 ভাই ইরান থেকে সীসা ব্যবসা শিখে বাংলাদেশে আসেন। পরে দেশের বাইরে থেকে আন্তর্জাতিক কুরিয়ার ও বিভিন্ন বাহকের মাধ্যমে অল্প অল্প করে দেশে আনা হতো সীসার সরঞ্জাম। পরে দেশে অনলাইন প্ল্যাটফর্মে এগুলো বিক্রি করত। তারা বাংলাদেশে এসে এই ব্যবসাটা চালাচ্ছিল। মানুষ আসা যাওয়া করে তার মাধ্যমে আনে, কিছু আনে কুরিয়ারের মাধ্যমে আনে, কিছু করে সেন্ডার, অন্য কোনো সেন্ডার থার্ড পার্টির মাধ্যমে সেন্ডার যে ক্যারি করে সেও হয়তো বা জানে না। সীসার বারে অভিযানের কারণে অনলাইনে বিক্রি করছে চক্রটি। অনলাইনে এমন আর কোনো চক্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যারা তাদের থেকে কিনতো, ক্রয় করতো, তারা যারা বাইরে থেকে আনতো এবং বড় মাপের যারা বিক্রি করতো, যে অনলাইন পেমেন্ট যারা দিত, MFS এর মাধ্যমে যে তারা ডিলিংস করতো, ব্যবসায়ী অবৈধ ব্যবসা চালাতো, সেই তথ্যগুলো আমাদের অনেকগুলো তথ্য আছে। সীসা সহ সব ধরনের মাদক ব্যবসায়ীর তালিকা ধরে অভিযান চলছে বলেও জানিয়েছে ডিএনসি। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বাড়ির সেপটিক ট্যাঙ্ক ও পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ। জমে থাকা বিষাক্ত গ্যাসে প্রায় ঘটছে দুর্ঘটনা। কখনো পরিষ্কার করতে গিয়ে অসতর্কতায় প্রাণ হারাচ্ছে শিশু, শ্রমিক ও পরিবারের স্বজনরা। ফায়ার সার্ভিসের তথ্য বলছে 5 বছরের দুর্ঘটনায় নিহতের সংখ্যা 229 জন। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস পরীক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করে কখনোই বদ্ধস্থানে নামা উচিত নয়। এমো সিদ্দিকের রিপোর্ট। সেপটিক ট্যাঙ্ক দুর্ঘটনা, বিষাক্ত গ্যাসে কেড়ে নিয়েছে প্রিয়জনের প্রাণ। সম্প্রতি এমন বহু ঘটনায় নিঃস্ব হচ্ছে পরিবার। গুগল সার্চ অপশনে সেপটিক ট্যাঙ্ক দুর্ঘটনা লিখে সার্চ করলে মুহূর্তেই সামনে আসে শত শত মৃত্যুর সংবাদ। বিশ্লেষণে দেখা যায়, বেশিরভাগ ঘটনাতে একজনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান 1 বা একাধিক ব্যক্তি। কিন্তু কেন? বিশেষজ্ঞরা বলছেন, সেপটিক ট্যাঙ্কের ভেতরে জমে থাকা হাইড্রোজেন সালফাইড, মিথেন ও কার্বন ডাই অক্সাইড কয়েক সেকেন্ডে মানুষকে অচেতন করে ফেলে। তারপর ঘটে মৃত্যু। অথচ অধিকাংশ ক্ষেত্রেই গ্যাস পরীক্ষা করা হয় না। থাকে না অক্সিজেন সাপোর্ট, গ্যাস ডিটেক্টর, সেফটি হারনেস কিংবা প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম। ফলে একজনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান 1 বা একাধিক ব্যক্তি। অনেক লোকই আমরা জানি না যে এইটা আসলে কতখানি ঝুঁকিপূর্ণ কাজ এবং এটার জন্য কি ধরনের ব্যবস্থা নিতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2021 থেকে 2025 এ 5 বছরে সেপটিক ট্যাঙ্ক, সুয়ারেজ ও কূপজনিত 175টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 229 জন। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি সতর্কতায় কমতে পারে অপ্রত্যাশিত এমন মৃত্যু। একটি হারিকেন বা কুপি জ্বালিয়ে দড়ি দিয়ে বেঁধে তা ধীরে ধীরে কূপের ভেতরে নামালে যদি তা দ্রুত নিভে যায়, তাহলে বুঝতে হবে সেখানে আছে অক্সিজেনের ঘাটতি। পাতাসহ গাছের ডাল কেটে তা দড়িতে বেঁধে গর্তের ভেতরে অনেকবার ওঠানামা করালে বিষাক্ত গ্যাস কিছুটা বাইরে বেরিয়ে আসে এবং কিছুটা অক্সিজেন ঢোকে। পাশাপাশি পরিত্যক্ত বা অরক্ষিত কূপ ও ট্যাঙ্ক স্থায়ীভাবে বন্ধ রাখতে হবে।
সতর্ক থাকলে সেফটি ট্যাঙ্কের মধ্যে পড়ে বা এই সকল জায়গায় যে সকল দুর্ঘটনা হচ্ছে আমার মনে হয় শতভাগ এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করতে শুধু উদ্ধার পদ্ধতি নয়, সেপটিক ট্যাঙ্কের নিরাপদ রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতাকারীদের বাধ্যতামূলক প্রশিক্ষণ জরুরি। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ 4 মাস পর জনসমক্ষে। তেহরানে শুরু হয়েছে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। রাজধানীর গ্র্যান্ড মুসাল্লায় খামেনি সহ তার পরিবারের 5 সদস্যের কফিন ঘিরে এখন গভীর শোকের ছায়া। আগামী 9 জুলাই মাশহাদে দাফন পর্যন্ত তেহরান, কোম এবং ইরাকের পবিত্র শহরগুলোতে চলবে এই আনুষ্ঠানিকতা। প্রায় 100 দেশের প্রতিনিধি ও অগণিত মানুষের উপস্থিতি ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে পুরো তেহরান। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় সপরিবারে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 4 মাস প্রতীক্ষার পর অবশেষে জনসমক্ষে তার মরদেহ। শুক্রবার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হয় জাতীয় পতাকায় মোড়ানো তার কফিন। খামেনির পাশাপাশি একই হামলায় প্রাণ হারানো তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং 14 মাস বয়সী নাতনির কফিনও রাখা হয় সেখানে। প্রিয় নেতা ও তার স্বজনদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মোসাল্লায় ভিড় করছেন লাখো মানুষ। ইরানের 47 বছরের ইতিহাসে খামেনির বিদায়কে অন্যতম বড় ঐতিহাসিক ও রাজনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে। 4 জুলাই তেহরানের মূল জানাজা ও রাষ্ট্রীয় বিদায় শেষে তার কফিন নিয়ে যাওয়া হবে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর কোমে। এরপর শিয়া মুসলমানদের পবিত্র 2 শহর ইরাকের নাজাফ এবং কারবালায় সম্পন্ন হবে বিশেষ ধর্মীয় আচার। সবশেষে কফিন আবারও ইরানে এনে 9 জুলাই জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে চূড়ান্ত দাফন সম্পন্ন হবে খামেনির। শোকযাত্রায় সামিল হতে তেহরানে জড়ো হচ্ছেন বিশ্বের প্রায় 100 দেশের শীর্ষ প্রতিনিধি ও ধর্মীয় নেতারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, চীনের হে উই, ভারতের প্রতিনিধি দল এবং বাংলাদেশ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সহ বিশ্ব নেতারা এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। তবে ইসরায়েলের হামলা ও জীবননাশের আশঙ্কায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা ও খামেনির ছেলে মোস্তফা খামেনি বাবার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় সশরীরে উপস্থিত থাকছে না বলে ইঙ্গিত পাওয়া গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 40 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 8 জন। স্থানীয় সময় শুক্রবার খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান সীমান্তে প্রবেশের পর পেশোয়ারগামী বাসটি খাদে পড়ে যায়। খাদটির গভীরতা 70 থেকে 80 ফিট বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পরপর শুরু হয় উদ্ধার অভিযান। বাসটিতে মাঝপথে খারাপ হয়ে যাওয়া অন্য একটি বাসের যাত্রী ছিল বলেও জানা গেছে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। ভোরে মেসির আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে পূর্ণ শক্তির একাদশ নিয়ে নামছে আলবাসেলিস্তে। মহা নাটকীয় ম্যাচে পর্তুগালের জয়, শেষ 16তে প্রতিপক্ষ স্পেন। আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু। কাল জানাজায় অংশ নেবেন বিশ্ব নেতারা। 6 দিনের কর্মসূচি শেষে 9 জুলাই দাফন। এবং ডেঙ্গু চোখ রাঙালেও নেই সচেতনতা। বাসাবাড়ির ছাদ যেন এডিসের প্রজনন কেন্দ্র। নিধন অভিযানেও ঢিলে ভাব। ওষুধের মান নিয়ে প্রশ্ন। কীটনাশক পরীক্ষা করে ব্যবস্থার পরামর্শ। এ ছিল 5টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এবার যাচ্ছে বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন কর্নার লাইনে।